নমস্কার বন্ধুরা, আমি রমি। অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি তত্ত্বচান গল্পটি। তেতসুকো কুরুয়ানাগির অসাধারণ এক সৃষ্টি। বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। আজ শুরু করছি তত্ত্বচানের 4th পার্ট। আসুন শুরু করি। রিহার্সাল। তত্ত্বচান খুব গম্ভীরভাবে ভারী ভারী পা ফেলে হাঁটছিল। পাশে পাশে রকিও ওর মতোই ধীর স্থির গতিতে হাঁটছিল আর থেকে থেকে তত্ত্বচানের মুখের দিকে তাকাচ্ছিল। এইভাবে হাঁটার একটাই মানে হতে পারে, ওরা বাইরে থেকে বাবার রিহার্সাল শুনতে যাচ্ছে। এমনিতে তো তত্ত্বচান শান্ত হয়ে হাঁটতেই পারে না। হয় ও ছোটে, নয়তো এর বাগানের বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে ওর বাগানের বেড়া দিয়ে হামা দিয়ে এগিয়ে চলে। ছোটার সময় এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজতে থাকে, যেন পথে কি পড়ে গেছে। বাবারা যে হলঘরটায় রিহার্সাল করতেন তাদের বাড়ি থেকে সেটা ছিল 5 মিনিটের হাঁটা পথ। বাবা অর্কেস্ট্রার প্রধান যন্ত্রী, আর প্রধান যন্ত্রীরা সব সময় বেহালা বাজান। একবার তত্ত্বচানকে বাবাদের একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও ও যে ব্যাপারটা দেখে অবাক হয়েছিল তা হলো, অনুষ্ঠানের শেষে সবাই হাততালি দেওয়ার পর বাবাদের দলের যিনি পরিচালক ছিলেন, মানে কন্ডাক্টর, তিনি তার বিশেষ দাঁড়াবার জায়গাটা থেকে নেমে এসে বাবার সঙ্গে হাত মেলালেন। ভদ্রলোক বেশ ঘেমে উঠেছিলেন। বাবার সঙ্গে হাত মেলানোর পর বাবা উঠে দাঁড়ালেন আর অর্কেস্ট্রার বাকি শিল্পীরাও উঠে দাঁড়ালেন। ওরা হাত মেলালো। এই ব্যাপারটা তত্ত্বচান ফিসফিস করে মাকে জানতে চাইল, মা, ওরা হাত মেলালো কেন? বাবা তো ওদের মধ্যে সবচেয়ে জরুরি কাজ করেন। আর কন্ডাক্টর খুব খুশি হয়েছেন ওর ভালো বাজানো দেখে, তাই বাবার সঙ্গে হাত মিলিয়ে উনি দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। মা ওকে বুঝিয়ে বলেছিলেন। তত্ত্বচানের এই রিহার্সালটায় যেতে এত ভালো লাগতো কেন কে জানে। কারণ স্কুলে যেমন সবাই ছোট, এখানে সবাই বড়, আর সকলে দারুণ দারুণ সব যন্ত্র বাজান। তার উপরে যে ভদ্রলোক অর্কেস্ট্রার কন্ডাক্টর মিস্টার রজেনস্টক, উনি বেশ মজার জাপানি বলতেন। বাবা বলেছিলেন জোসেফ রজেনস্টক ইউরোপের খুব বিখ্যাত একজন কন্ডাক্টর, কিন্তু ওখানে নাকি হিটলার নামে একজন খুব খারাপ লোক ভয়ানক সব কাজ করে বেড়াচ্ছে। তাই মিস্টার রজেনস্টক গান বাজনা করার জন্য জাপানে পালিয়ে এসছেন। বাবা ওকে খুব শ্রদ্ধা করতেন। তত্ত্বচান এইসব পৃথিবীর খবর তখন বুঝতেই পারত না। আসলে ঠিক সেই সময়টাতেই হিটলার ইহুদিদের ওপর খুব অত্যাচার শুরু করেছিল। এমন পরিস্থিতি না হলে রোজেনস্টকের জাপানে আসার প্রশ্নই উঠত না। উনি এসে জাপানের সঙ্গীত রচয়িতা এবং পরিচালক কোমচাক ইয়ামাদার হাতে গড়া এই অর্কেস্ট্রাটিকে খুব অল্প সময়ের মধ্যেই দারুণভাবে গড়ে তুলেছিলেন। এমন একজন আন্তর্জাতিক মানের গুণী শিল্পীর হাতে না পড়লে এটা সম্ভবই হতো না। মিস্টার রোজেনস্টক মনে করতেন জাপানের এই অর্কেস্ট্রাটিরও ইউরোপের যে কোনো প্রথম সারির অর্কেস্ট্রার মতন ভালো বাজাতে পারা উচিত, আর সেই জন্যেই প্রত্যেকবার রিহার্সালের পর উনি কাঁদতে শুরু করতেন, আমি এত চেষ্টা করি আর আপনারা কিছুতেই যেন সাড়া দিতে পারেন না। চেলো বাজাতেন হিদেও সাইতো। রজেনস্টক যখন বিশ্রাম নিতেন তখন উনি অর্কেস্ট্রার পরিচালনা করতেন। এদের মধ্যে উনি সবচেয়ে ভালো জার্মান বলতে পারতেন। আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমাদের বাজাবার স্টাইলটা যে এখনো ভালো করে তৈরি হয়নি। আপনি একথা মনে করবেন না যে আমরা ইচ্ছে করে এভাবে বাজাচ্ছি। উনি রজেনস্টককে সান্ত্বনা দিতেন। তত্ত্বচান এইসব জটিলতা বুঝতে পারত না, কিন্তু মাঝে মাঝে ও দেখতো যে মিস্টার রজেনস্টকের মুখটা এমন লাল হয়ে গেছে যে এক্ষুনি ধোঁয়া বেরোতে শুরু করবে, আর তখনই উনি জার্মান ভাষায় চিৎকার করে বলে উঠতেন। দু হাতের মধ্যে থুতনিটা গুজে রেখে তত্ত্বচান একটা জানলার উপরে বসে বাইরে থেকে ওদের দিকে তাকিয়ে থাকতো। মিস্টার রোজেনস্টকের এই অবস্থা দেখে ও তড়াক করে লাফিয়ে নেমে রকির পাশে ঘাপটি মেরে বসে অপেক্ষা করতো কখন আবার বাজনা শুরু হবে তার জন্য। কিন্তু সাধারণত মিস্টার রোজেনস্টক খুব সুন্দর করে কথা বলতেন, আর ওর জাপানিটা সত্যি মজার ছিল। চমৎকার কুইয়া সানিগ সান।
যখন সবাই খুব ভালো বাজাতেন তখন অদ্ভুত উচ্চারণে উনি কথাটা বলতেন, অথবা স্রেফ বলতেন অসাধারণ। তত্ত্বচান কখনো হল ঘরের ভেতরে ঢোকেনি। জানলায় বসে বসে চুপি চুপি বাজনা শুনতেই ওর বেশি ভালো লাগতো। যখন বাজনা থেমে যেত আর শিল্পীরা বাইরে বেরোতেন সিগারেট খাওয়ার জন্য, তখন অনেক সময় বাবা আবিষ্কার করতেন তত্ত্বচান এসে বসে আছে। ও তৎস কি, তুমি এখানে? বাবা বলতেন। মিস্টার রোজেনস্টক ওকে দেখতে পেলে ওর সেই উচ্চারণেই বলতেন সুপ্রভাত কিংবা কি খবর। আর তত্ত্বচান যখন বেশ বড় হয়ে গিয়েছিল তখন ওকে কোলে তুলে নিয়ে গালের সঙ্গে গাল লাগিয়ে ওকে আদর করতেন। এতে তত্ত্বচান একটু লজ্জা পেত। আর মিস্টার রোজেনস্টককে ওর খুব ভালোও লাগতো। চোখে রূপোলি রঙের পাতলা ফ্রেমের চশমা, গরম জলের কুণ্ড। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছিল। ছুটির শেষে ওদের স্কুল থেকে গরম জলের কুণ্ডতে বেড়াতে যাওয়ার কথা ছিল। তমইয়ের ছেলে মেয়েদের কাছে এটাই ছিল স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। মা কিন্তু চট করে অবাক হওয়ার মানুষ ছিলেন না। তবু যেদিন তত্ত্বচান বাড়ি এসে বলেছিল, জানো সবাই গরম জলের কুণ্ডতে বেড়াতে যাচ্ছে, আমিও কি যেতে পারি, সেদিন মা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বুড়ো বুড়িরা দল বেঁধে গরম জলের কুণ্ডতে বেড়াতে যায় এ কথা মা জানতেন, তাই বলে ক্লাস 1-এর বাচ্চারা? অবশ্য হেডমাস্টার মশাইয়ের চিঠিটা ভালো করে পড়ার পর মায়ের মনে হয়েছিল কি দারুণ আইডিয়া। তৈ নামে একটা জায়গায় তমইয়ের সাগর পাড়ের স্কুল বসবে। সিজুওকাতে ইজু নামে একটা উপদ্বীপ আছে, সেখানে ওই তৈ গ্রাম। আর সেইখানে একটা গরম জলের কুণ্ড আছে সমুদ্রের জলের ভিতরে। ফলে বাচ্চারা বেশ সমুদ্রে সাঁতারও কাটতে পারবে, আবার গরম জলের কুণ্ডতে স্নানও করতে পারবে। 3 দিন 2 রাতের জন্য যাবে ওরা। তমইয়ের এক ছাত্রের বাবার ওখানে একটা বাড়ি আছে। 50 জন ছেলে মেয়ে সেখানেই থাকবে ঠিক হয়েছিল। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত সবাই যাবে। মা তো তত্ত্বচানকে এক কথায় যেতে দিতে রাজি হয়ে গেলেন। যাওয়ার দিন সবাই স্কুল চত্বরে এসে হাজির হলো। হেডমাস্টার মশাই বললেন, এবার শোনো তোমরা, আমরা ট্রেনে করে যাব, তারপর জাহাজে। তোমরা কেউ কিন্তু হারিয়ে যেও না, এটা আমি মোটেও চাই না, বুঝেছো তো? চলো। ব্যাস, শুধু এইটুকুই বলেছিলেন। তবুও বাচ্চারা সবাই জিউকাওকা স্টেশন থেকে টোকিও ট্রেনে যখন উঠল, তখন ওদের আশ্চর্য সুশৃঙ্খল ব্যবহার দেখলে অবাক হতে হতো। কেউ ছুটোছুটি করছিল না, চিৎকার চেঁচামেচি করছিল না, আর যেটুকু গল্প করছিল তা শুধুমাত্র কাছে বসা বন্ধুদের সঙ্গে। তমইয়ের ছেলে মেয়েদের একবারও বলা হয়নি যে লাইন করে দাঁড়াতে হবে, ট্রেনে চেঁচামেচি করবে না, খাওয়ার খেয়ে কাগজ, খোলা খসা এসব ছড়িয়ে ফেলবে না। তবু ওরা ওদের প্রতিদিনকার স্কুলের জীবনে নিশ্চয়ই এমন কিছু শিক্ষা পেয়েছিল যার জন্য ওরা সহজভাবে বুঝে গেছিল যে যারা ছোট আর দুর্বল তাদের উপর গায়ের জোর খাটাতে হয় না। অসভ্য আচরণ খুবই লজ্জার ব্যাপার। এমন কিছু করা উচিত নয় যাতে অন্য কারোর বিরক্তি বা অসুবিধা হতে পারে। যখনই কোনো কাগজ, খোলা খোসা এসব পড়ে থাকতে দেখবে তখনই হাতে তুলে নোংরা ফেলার জায়গায় ফেলে দেবে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে তত্ত্বচান কমাস আগেও কথা বলে রাস্তার বাজনাদারদের ডেকে গোটা ক্লাসকে বিরক্ত করে মারছিল, সেই তত্ত্বচানই তমইতে প্রথম দিন থেকে ডেস্কে বসে শান্ত হয়ে মন দিয়ে কাজ করতে শুরু করেছিল। আগের স্কুলের কেউ যদি এখন ওকে বন্ধুদের সঙ্গে এই ট্রেনে বসে সুন্দরভাবে গল্প করতে দেখতেন তাহলে ভাবতেন এ নিশ্চয়ই আর অন্য কোনো মেয়ে। নামাজুতে নেমে ওরা ঠিক স্বপ্নের মতন একটা জাহাজে গিয়ে উঠল। জাহাজটা তেমন বড় ছিল না, কিন্তু ওরা এত উত্তেজিত ছিল যে ঘুরে ঘুরে ডেকের প্রতিটা কোণা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এটা ছুঁয়ে ওটা থেকে একটু ঝুলে পড়ে। আর তারপর জাহাজ যখন চলতে শুরু করলো তখন পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের খুব করে হাত নেড়ে দিল ওরা। কিন্তু খানিক বাদেই যখন বৃষ্টি পড়তে শুরু করলো আর তখন ওরা ওদের খোলা ডেক ছেড়ে জাহাজের ভিতরে চলে গেল। একটু পরে সমুদ্র যখন উত্তাল হয়ে উঠল, তত্ত্বচান ও আরো কিছু ছেলে মেয়ের শরীর খারাপ করতে লাগলো। তখন ওদেরই একটা উঁচু ক্লাসের ছেলে উঠে দাঁড়িয়ে
উপস উপস বলে একবার এদিকে ছুটে আরেকবার ওদিকে ছুটে গিয়ে জাহাজটাকে মিছি সোজা করতে চেষ্টা করলো। যখনই জাহাজটা একদিকে হেলে পড়লো অমনি সে উপস বলে সেই দিকে ছুটে যাচ্ছিল। এই না দেখে ছেলে মেয়েরা বমি ভাব ভুলে গিয়ে হাসতে শুরু করলো। অমনি করে হাসতে হাসতে কখন যেন ওরা তীরে পৌঁছে গেল। সবচেয়ে মজার কথা হলো জাহাজ থেকে নামার পর যখন সবার বেশ সুস্থ আর চনমনে লাগছিল তখনই সেই উপস উপস করা ছেলেটারই শরীর খুব খারাপ হয়ে গেছিল। একটা খুব অপূর্ব সুন্দর শান্ত পাহাড় আর বন দিয়ে ঘেরা সমুদ্র পাড়ের গ্রামের নাম তৈ। একটু জিরিয়ে নেওয়ার পর শিক্ষকেরা ছেলে মেয়েদের নিয়ে সমুদ্রে গেলেন। এটা তো ঠিক সাঁতার কাটার মতন জায়গা ছিল না, তাই এখানে ওরা সবই সাঁতারের পোশাক নিয়ে এসেছিল, কারণ এটা স্কুলের মতন নয়। সমুদ্রের ভিতরে গরম জলের কুণ্ডটা সত্যি এক আশ্চর্য ব্যাপার। কোনো কিছু দিয়ে তো আর ঘেরা ছিল না, ফলে কোথায় যে সমুদ্রের ভিতরে গভীর জলের কুণ্ড গরম হয়ে আছে তা বোঝার কোনো উপায় ছিল না। কেউ যদি বলে দিত যে ওইখানে কুণ্ডটা রয়েছে, তখন জলের ভিতরে বসে পড়লে গরম জলে সে ঘাড় পর্যন্ত ভিজিয়ে দিয়ে যেত। কি আরাম, ঠিক যেন বাথটাবে বসে বসে স্নান করার মতন। সেখান থেকে সমুদ্রে চলে যেতে চাইলে 15 ফুট আড়াআড়িভাবে সাঁতার কাটলেই জলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসবে। যত দূর যাও ততই ঠান্ডা হয়ে যাবে জল, আর তখনই বুঝতে পারবে যে তুমি সমুদ্রে পৌঁছে গেছো। তো ধরো তুমি অনেকক্ষণ ধরে সমুদ্রে রয়েছো আর বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, তখনই একটু তাড়াতাড়ি করে গরম জলের কুণ্ডটা পর্যন্ত সাঁতরে এসে ঘাড় অবধি উষ্ণ জলে ডুবিয়ে বসে থাকলেই হলো। মনে হবে যেন বাড়িতেই আছো। আর দৃশ্যটাও কি মজার, ওদিকে সাঁতারের টুপি পরা ছেলে মেয়েরা সাঁতার কেটে বেড়াচ্ছে, এখানে আবার কজন দিব্যি গোল হয়ে বসে গল্প করছে। কেউ ওদের এভাবে দেখলে ভাবতেন গরম জলের কুণ্ডতে গেলে দেখি ছোট ছোট ছেলে মেয়েরাও বুড়ো বুড়ির মতন হয়ে যায়। তখনকার দিনে সমুদ্রের তীরে কোনো ভিড় ছিল না তেমন, তাই জায়গাটা তমইয়ে ছেলে মেয়েদের নিজস্ব একটা বালুচর হয়ে গেছিল। সেই সাঁতার, এই গরম জলে কুণ্ডে স্নান ওরা প্রাণ ভরে আনন্দ করছিল। এবং অতক্ষণ জলে থাকার পর সেদিন যখন ওরা ঘরে ফিরে গেছিল তখন ওদের আঙুলের চামড়া একেবারে কুঁচকে একসা হয়ে গেছিল। প্রতি রাতে লেপের ভেতর গুটি সুটি মেরে শোয়ার পর বাচ্চারা কেউ না কেউ একটা ভূতের গল্প বলতেন। তত্ত্বচান আর ক্লাস 1-এর অন্য বাচ্চারা তো ওই সব গল্প শুনে ভয়ের চোটে কেঁদেই ফেলতো। তাও শোনা চাই, চোখে জল, তবুও বলবে। তারপর স্কুলের হলের ক্যাম্প আর সাহসের পরীক্ষা, ওসব তো মিছিমিছি অ্যাডভেঞ্চার ছিল। তুলনায় তৈয়ে থাকাটা ছিল সত্যিকারের একটা অভিজ্ঞতা। যেমন ছেলেমেয়েরাই পালা করে বাজার করতে যেত, সবজি কিনতো, মাছ কিনতো। কেউ যখন জিজ্ঞাসা করতো যে ওরা কোন স্কুলে পড়ে কিংবা কোথা থেকে এসেছে, তখন ওদের খুব সুন্দর করে উত্তর দিতে হতো সেসব প্রশ্নের। একবার তো কয়েকটা ছেলে মেয়ে বনের মধ্যে প্রায় হারিয়েই গিয়েছিল। অন্য কয়েকজন আবার সাঁতার কাটতে কাটতে সমুদ্রের ভিতরে এত দূর চলে গেছিল যে আর ফিরতেই পারছিল না। এদিকে বাকিরা খুব চিন্তায় পড়ে গেছিল, আর কয়েকজনের আবার বালির উপরে পড়ে থাকা কাচের টুকরোতে পাও কেটে গেছিল। প্রত্যেকটা সমস্যা বন্ধুদের সাধ্যমতো সাহায্য করতে হয়েছিল সবাইকে। অবশ্য তৈ সফরে এইসব সমস্যাই নয়, মজা করাটাই ছিল আসল। বনের ভিতরে ঝিঝি পোকারা গান গাইতো, আর একটা দোকানে দারুণ সব মিঠাই কিনতে পাওয়া যেত। সমুদ্রের পাড়ে ওরা এক ভদ্রলোককে দেখেছিল। তিনি একলা একটা কাঠ দিয়ে একটা নৌকো তৈরি করছিলেন। ততদিনে বেশ নৌকোর মতন দেখতেও হয়ে গেছিল জিনিসটা। রোজ সকালে ওরা প্রথমেই ছুটে গিয়ে দেখতো কতটা এগিয়েছে ওর কাজ। তত্ত্বচানকে ওই মানুষটা একটা খুব সুন্দর বাঁকানো কাঠের টুকরো উপহার দিয়েছিল। চলে আসার দিন হেডমাস্টার মশাই বললেন একটা ছবি তুললে কেমন হয়, তাহলে এই বেড়ানোটা বেশ মনে থাকবে। আগে কোনোদিনই ওদের সবার কোনো ছবি তোলা হয়নি, তাই সবাই দারুণ উত্তেজিত হয়ে পড়লো। কিন্তু যেই না ক্যামেরা ট্যামেরা সব প্রস্তুত, অমনি কার যেন টয়লেট পেয়ে গেল। তারপর আবার কে যেন উল্টো করে জুতো পরেছে বলে সেটা খুলে ঠিক করতে লাগলো। শেষে ক্যামেরা হাতে মাস্টার মশাই যখন বললেন সবাই ঠিক আছো তো,
তখন দেখা গেল যে দু একজন ক্লান্তির চোটে মাটিতে বসে পড়েছে আর ছবির জন্য পোজ দিতেই পারছে না। ছবি তুলতে সত্যিই অনেকটা সময় লেগে গেছিল সেদিন। কিন্তু এই ছবিটা পেছনে সমুদ্র আর সামনে প্রত্যেকে তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে, পরে সেটা ওদের এক মহামূল্যবান সম্পদ হয়ে গেছিল। ছবিটার দিকে এক ঝলক তাকালেই হুড়মুড়িয়ে সব স্মৃতি এসে পড়ে চোখের সামনে। জাহাজটা, গরম জলের কুণ্ডটা, ভূতের ভয়, উপস উপস করা ছেলেটা। তত্ত্বচানের জীবনে সেই প্রথম গ্রীষ্মের ছুটির আনন্দ ও কখনোই ভুলতে পারেনি। যখনকার কথা বলছি তখন টোকিওতে তত্ত্বচাঁদের বাড়ির পেছনের পুকুরে বাগদা চিংড়ি পাওয়া যেত, আর ময়লা পরিষ্কারের গাড়িটাকে টেনে নিয়ে আনতো বলে একটা মস্ত বড় ষাঁড়। ইউরিথমিক্স। জাপানে স্কুলে ছেলেমেয়েরা নতুন ক্লাসে যায় এপ্রিল মাসে। গ্রীষ্মের ছুটির পর ওদের দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা শুরু হলো। ইতিমধ্যে তত্ত্বচান নিজের ক্লাসের ছেলেমেয়েরা ছাড়াও অনেক বড় ছেলেমেয়েদের সঙ্গেও বন্ধুত্ব করে ফেলেছিল। এটা সম্ভব হয়েছিল গরমের ছুটির সময়কার নানান ক্যাম্প, বেড়াতে যাওয়া এই সবের জন্য। ছুটির পর তত্ত্বচানের যেন তমই গাকুয়েন স্কুলটাকে আরও ভালো লাগতে লাগলো। এমনিতে তো তমইতে পড়াশোনার ধরনটাই সম্পূর্ণ আলাদা ছিল, তাছাড়া এখানে গান বাজনার ওপর খুব বেশি জোর দেওয়া হতো। তমইতে সঙ্গীত ছিল পড়াশোনার একটা বিশেষ অঙ্গ। প্রতিদিন একটা বিশেষ ক্লাস নেওয়া হতো এখানে, তার নাম ইউরিথমিক্স। সুইজারল্যান্ডের সঙ্গীত রচয়িতা এবং শিক্ষক এমিল জাক ডালক্রসের সঙ্গীতের ছন্দ শিক্ষার এই পদ্ধতি সম্পর্কে প্রথম জানা যায় 1900 সালে। তারপর ইউরোপ এবং আমেরিকার বহু স্কুলে এই শিক্ষা পদ্ধতিটি চালু করা হয় এবং ইউরিথমিক্স নিয়ে এটা শুরু হয়। তমই গাকুয়েন কেমন করে ইউরিথমিক্সকে নিয়ে এলো সেই গল্পটাই এবার বলি। স্কুলটা চালু করার আগে হেডমাস্টার মশাই সোসাকু কোবায়াসি একবার ইউরোপে গিয়েছিলেন, সেখানে কেমন করে ছোটদের শিক্ষা দেওয়া হয় তা দেখে আসবার জন্য। উনি অনেক ছোটদের স্কুলে ঘুরে অনেক শিক্ষা এবং শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে শিশু শিক্ষার বিষয়টা বোঝার চেষ্টা করেছিলেন। সেই সময়ে প্যারিসে ডালক্রসের সঙ্গেও দেখা হয়। শিশুদের কেমন করে সঙ্গীতকে উপলব্ধি করতে শেখানো যায়, যাতে ওরা শুধু কান দিয়ে নয়, মন দিয়েও সঙ্গীতকে গ্রহণ করতে পারে। কেমন করে সঙ্গীতের মাধ্যমে শিশুদের সূক্ষ্ম অনুভূতিগুলো জাগিয়ে তোলা যায়, এইসব নিয়ে ডালক্রস বিস্তর চিন্তা ভাবনা করেছিলেন। আর শিশুদের ছোটাছুটি, লাফালাফি করা দেখতে দেখতে ওর মনে হয়েছিল যে সঙ্গীত আর ছন্দের সাহায্যে ওদের কিছু ব্যায়াম করানো যেতে পারে। এই শিক্ষা পদ্ধতিরই নাম দেওয়া হয়েছিল ইউরিথমিক্স। প্যারিসে সোসাকু কোবায়াসি প্রায় বছর খানেক ধরে ডালক্রসের স্কুলে ইউরিথমিক্সের পাঠ নিয়েছিলেন। ডালক্রসের ভাবনা জাপানের অনেককেই প্রভাবিত করেছিল, যেমন সুরকার কোস্টাস ইয়ামদা, জাপানের আধুনিক নৃত্যের প্রতিষ্ঠাতা। ইনি কাবুকি অভিনেতা ইচিকাওয়া সাদানচি দ্বিতীয়, আধুনিক নাটকের পথিকৃৎ কোরাও ইয়ারু ও সামুই, নৃত্যশিল্পী মিচিও ইকো। এদের সবারই মনে হয়েছিল যে ডালক্রসের শিক্ষার সঙ্গে নানান শিল্পের খুব গভীর সম্পর্ক রয়েছে। অবশ্যই কোবায়াসি প্রথম ব্যক্তি যিনি ডালক্রসের শিক্ষা পদ্ধতিকে প্রাথমিক শিক্ষায় ব্যবহার করেছিলেন। ইউরিথমিক্স ব্যাপারটা কি জিজ্ঞাসা করা হলে কোবায়াসি বলতেন, এটা একটা খেলা যার সাহায্যে শরীরের ক্রিয়াগুলো শুদ্ধ হয়। এই খেলা মনকে শেখায় কেমন করে শরীরের চলন নিয়ন্ত্রণ করতে হয়। এর ফলে শরীর এবং মন ছন্দ আর তালকে বুঝতে শেখে। ইউরিথমিক্সের ফলে চরিত্রের মধ্যে একটা আশ্চর্য ছন্দ প্রকাশ পায়, আর যে মানুষের চরিত্রে এই ছন্দ ফুটে ওঠে সেই প্রকৃতির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে পারে। তত্ত্বচানের প্রথম শেখানো হয়েছিল ওদেরকে কেমন করে শরীরের চলন দিয়ে ছন্দ চিনতে হয়। হেডমাস্টার মশাই হোলঘরের মঞ্চের উপর দাঁড়িয়ে সেখানে রাখা পিয়ানোটাকে কোনো একটা সুর বাজাতেন, আর ছেলেমেয়েরা যে যেখানে দাঁড়িয়ে থাকতো সেখান থেকেই তালে তালে হাঁটতে শুরু করত।
ওরা যেমন খুশি হাঁটতে পারত, কেবল কারোর গায়ে ধাক্কা দেওয়া যেত না। ফলে ওরা সাধারণত একই জায়গায় গোল হয়ে ঘুরতে থাকতো। যদি ওদের মনে হতো যে শুরুটা 2-2 ছন্দে বাজছে, তাহলে ওরা সঙ্গীত পরিচালকের মতন দু হাত ওপরে নিচে করতে করতে হাঁটতো। আর হাঁটার নিয়মটা ছিল এই রকমই, যেমন দুমদুম করে পা ফেলা যেত না, তেমনি ওরা ব্যালে নাচিয়েদের মতন পা টিপে টিপেও হাঁটতে পারতো না। ওদের বলা হয়েছিল খুব সহজভাবে হাঁটতে, যেন আরাম করে পা ফেলছে। 2-2 ছন্দ পাল্টে যদি 3-3 ছন্দ বাজানো হতো, তখন ওরা ওদের চলা আর হাতের ছন্দ পাল্টে ফেলতো। পিয়ানোর লয় বাড়া কমার সঙ্গে সঙ্গে ওদেরও চলা কখনো দ্রুত হতো, কখনো ধীর। এমনি করতে করতে ওরা 6 মাত্রার তাল পর্যন্ত শিখে গিয়েছিল। 4 মাত্রার তালটা বেশ সহজ ছিল, এগোও পেছো আর সামনে পেছাও। 5 মাত্রার তালটা ছিল এগিয়ে পিছিয়ে ঘুরে যাও আর সামনে পিছনে করো। 6 মাত্রায় হাত এভাবে দোলাতে হবে, এগাও পেছাও, সামনে করো, ঘুরে যাও আর উপরে তাকাও, এপাশ ওপাশ আর নিচেও তাকাও। ছন্দটা যখন কেবলই পাল্টে পাল্টে যেত, তখন তাল মিলিয়ে বেশ শক্ত হয়ে পড়তো। আর হেডমাস্টার মশাই তখন বলতেন, আমি লয় ছন্দ পাল্টালেও তোমরা কিছু পাল্টাবে না, যতক্ষণ না আমি পাল্টাতে বলছি। তখন সেটা ভারী শক্ত একটা খেলা হতো। মানে ওরা হয়তো 2 মাত্রার সুরের সঙ্গে তাল মেলাচ্ছে আর 3 মাত্রার সুর বেজে চলছে, কিন্তু ওদের তখনও 2 মাত্রার ছন্দেই হেঁটে যেতে হবে। এটা খুবই কঠিন ছিল, কিন্তু হেডমাস্টার মশাই বলতেন এটা করতে পারলে একটা শিশুর মনোনিবেশ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। শেষে উনি ওদের ডেকে বলতেন, এবার ছন্দ তোমরা পাল্টাতে পারো। রেহাই পেয়ে ছেলেমেয়েরা ওদের চলার ছন্দ পাল্টাতে শুরু করলো, কিন্তু এই সময়টাতে ওদের সবচেয়ে সতর্ক থাকতে হতো। ওরা হয়তো মনে মনে 2 মাত্রার ছন্দ থেকে বেরিয়ে গিয়ে শরীরটাকে 3 মাত্রার ছন্দে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ পিয়ানোতে 5 মাত্রার সুর বাজতে শুরু করেছে। প্রথম দিকে ওদের হাত পা যেমন তেমন করে চলতে শুরু করতো আর ওরা দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে থাকতো, কিন্তু পরের দিকে ওরা দিব্যি কোনো তালের সঙ্গে তাল রাখতে শিখে গেছিল। এমনকি ওরা নিজেরাই তখন ছন্দ বদলানোর নানান খেলা তৈরি করতে ফেলতো। সাধারণত সবাই একলা একলা যে যার নিজের মতন করে হাঁটতো, আবার কখনো কখনো ওরা জোড়ায় জোড়ায় হাত ধরাধরি করেও ঘুরতো, কখনো আবার দু চোখ বুজে চলার চেষ্টা করত। যা খুশি করা যেত এই ক্লাসে। কেবল চলার সময় কথা বলাটা বারণ ছিল। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের যেদিন মিটিং হতো, সেদিন মায়েরা জানলা দিয়ে উঁকি মেরে দেখতেন কি সুন্দর নানান সুরের তালে তালে হাত নেড়ে নেড়ে কখনো বা লাফিয়ে লাফিয়ে ঘুরে চলেছে ওদের ছেলেমেয়েরা। প্রথমত ইউরিথমিক্সের লক্ষ্য ছিল শরীর আর মনের ভিতরে তাল আর ছন্দের একটা বোধ জাগিয়ে তোলা। এর ফলে দেহ আর মনের চলনে একটা ঐকতান সৃষ্টি হতো। অবশেষে এই ঐকতানই সৃষ্টির মধ্য দিয়ে শিশুদের মনের মধ্যে কল্পনা শক্তি আর সৃজনশীলতার জন্ম হতো। প্রথম যেদিন তত্ত্বচান এই স্কুলে এসেছিল, সেদিন গেটের গায়ে স্কুলের নামটা দেখে ও মাকে জিজ্ঞাসা করেছিল, মা, তমই মানে কি? তমই একটা খুব পুরনো জাপানি চিহ্ন, দাড়ি কমার যে কমা, সেই কমার মতন দেখতে। দুটোই তমই, একটা কালো একটা সাদা, একটার পায়ের অন্যটার মাথা মিলিয়ে একই রকম নিটোল গোল একটা চিহ্ন তৈরি করা হয়েছিল। এটাই ছিল তমই গাকুয়েনের চিহ্ন। এই চিহ্নতে হেডমাস্টার মশাই জীবনের আদর্শ প্রকাশ পেয়েছিল শিশুদের শরীর আর মনের ঐকতান। একই ছন্দে তালে শরীর মনকে গড়ে তোলা। ইউরিথমিক্সের প্রচলন তিনি এই জন্যেই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে খুব সুন্দর সহজভাবে শিশুরা বেড়ে উঠবে। বড়রা বাইরে থেকে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারবে না তাদের মনের উপর। এই যে হাল আমলের শিক্ষা ব্যবস্থা, এই যে লেখা বলি পড়ানো আর পাঠ মুখস্থ করানো, এই ঘোর বিরোধী ছিলেন শোসাকু কোবায়াশি। তিনি মনে করতেন মুখস্থ বিদ্যার ফলে শিশুদের অনুভূতি কমে যায়, ওদের প্রকৃতি থেকে পাঠ নেওয়ার সহজাত ক্ষমতার ক্ষয় হয়, ওরা প্রকৃতির মধ্যে ঈশ্বরকে প্রকাশ করার অনুভব করতে পারে না, অথচ সেটাই যে জীবনের আসল প্রেরণা। কবি বাসো লিখেছেন, শোনো, ওই যে ব্যাঙটা,
প্রাচীন দিঘির নীরব জলে ডুব দিল। ওকে শোনো, এই ব্যাঙটা তো নিশ্চয়ই যুগ যুগ ধরে কত মানুষকে দিঘির জলে ডুব দিতে দেখে আসছে। যুগ যুগ ধরে কত মানুষই তো নিশ্চয়ই নেটলির নল থেকে ধোঁয়া বেরোতে আর গাছ থেকে আপেল খসে পড়তে দেখেছে। একা ওয়াট বা নিউটন তো নয়। অথচ এই যে চোখ থাকা কিন্তু কোনো সৌন্দর্য দেখতে না পাওয়া, কান থাকা কিন্তু শুনতে না পাওয়া, বুদ্ধি থাকা অথচ বোধ না থাকা, মন থাকা কিন্তু তাতে সুখ দুঃখের স্পর্শ না লাগা, মনের মধ্যে আগুন জ্বলে না ওঠা, এগুলোকেই ভয় পেতে হয়, হেডমাস্টার মশাই বলতেন। আর তত্ত্বচানের কাছে ব্যাপারটা ছিল এই রকম। ইউরিথমিক্সের ক্লাসে ইসাডরা ডানকানের মতন খালি পায়ে ছুটে বেড়ানো, লাফিয়ে লাফিয়ে চলা, এতে ওর কি যে আনন্দ ছিল, এটাও স্কুলের পড়াশোনারই অঙ্গ। ও যেন ঠিক বিশ্বাসই করতে পারতো না। আমি তো শুধু এটাই চাই। তত্ত্বচানের পুরনো স্কুলের কাছে সেনজুকো দিঘির মধ্যেখানে ছোট্ট একটা দ্বীপ ছিল, আর সেই দ্বীপে ছিল সৌন্দর্য আর সঙ্গীতের দেবী বেনতেনের একটি মন্দির। ওই মন্দির চত্বরে প্রতি বছর মেলা বসত। এরকম কোনো মেলা আগে কখনো যায়নি তত্ত্বচান। মা বাবার সঙ্গে পথের অল্প আলোর মধ্য দিয়ে হেঁটে চলেছিল ও। মেলায় পৌঁছানো মাত্র হঠাৎ চারপাশটা খুব ঝলমলে হয়ে গেল। তত্ত্বচান তখন প্রতিটা স্টলের ভিতরে মাথা ঢুকিয়ে দেখে নিতে লাগলো ভিতরে কি কি আছে। নানা রকম শব্দ, কিচ কিচ, ছড় ছড়, টুপ টুপ, আর কত দারুণ গন্ধ। তত্ত্বচানের সবকিছুই নতুন আর আশ্চর্য লাগছিল। ছোট ছোট খেলনা পাইপ, ভেতরে সিগারেট নয়, পেপারমেন্ট ভরা। পাইপের ওপরে আবার কুকুর, বেড়াল, বেটিবুস, আরো মজার মজার কত ছবি আঁকা। নানা রকমের কাঠি লজেন্স, বুড়ির মাথার পাকা চুল, বাঁশের বন্দুক, যার ঘেরা টোপ করলেই ফট করে একটা শব্দ হয়। রাস্তার পাশে বসে একজন খেলা দেখাচ্ছিল। এই কতগুলো ছুরি গিলে ফেললো, এই কতকটা কচ কচ করে খেয়ে ফেললো। ওদিকে আরেকজন কি যেন একটা পাউডার একটা বাটির গায়ে ঘষে দিচ্ছিল, আর বেশ একটা টিং টিং শব্দ হচ্ছিল তখন। সোনালি রঙের জাদু আংটি, যার ছোঁয়ায় পয়সা হাপ্পিস হয়ে যায়, এমন ছবি যেটা এমনিতেই দেখা যায় না, কেবল রোদ পড়লেই দেখা যায়। কাগজের ফুল, জলে ফেললেই ফুলে ওঠে। তত্ত্বচানের চোখ দুটো বড় বড় হয়ে গেছিল, আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। দেখো দেখো বলেই তত্ত্বচান এক বাক্স ভর্তি হলুদ রঙের মুরগির ছানার সামনে দাঁড়িয়ে পড়ল। ছানাগুলো খুব কিচ কিচ করছিল। বাবা আর মাকে তত্ত্বচান একপাশে ডেকে নিয়ে বলল, আমাকে এর থেকে একটা কিনে দেবে, দাও না প্লিজ। ছানাগুলো সব মাথা তুলে তত্ত্বচানের মুখের দিকে চেয়ে দেখতে লাগলো, আর ওদের ল্যাজগুলো খুব করে নাড়তে লাগলো। তার সঙ্গে ওরা যেন আরো জোরে চি চি করতে লাগলো। তত্ত্বচান ওদের সামনে উবু হয়ে বসে পড়ল। এত মিষ্টি দেখতে ছানাগুলো তত্ত্বচানের মনে হচ্ছিল এমন সুন্দর কিচ্ছু ও আগে কোনোদিনই দেখেনি। কি সুন্দর না, ও বলল। দাও না বলে ও মা বাবার কাছে আবদার করতে লাগলো। কিন্তু অবাক কাণ্ড, ওরা ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইলেন। তোমরা যে বলেছিলে আমায় কিছু একটা কিনে দেবে, এটা দাও তাহলে, আমি তো আর কিচ্ছু চাইনি। এটা তুমি চেও না লক্ষ্মী সোনা, মা ওকে আদর করে বললেন। এই ছানাগুলো কদিনের মধ্যেই মরে যাবে। কেন? তত্ত্বচান কাঁদতে লাগলো। যে লোকটা মুরগির ছানাগুলো বিক্রি করছিল সে যাতে শুনতে না পায় সেদিকে খেয়াল রেখে বাবা ওকে একটু সরিয়ে এনে বললেন, এখন ওদের সত্যি খুব মিষ্টি লাগছে তৎসকি, কিন্তু বেচারারা বেজায় অসুস্থ, ওরা কিছুতেই বেশি দিন বাঁচতে পারবে না, তখন তোমারই খুব কষ্ট হবে, তাই তোমাকে আমরা এটা কিনে দিতে চাই না। কিন্তু তত্ত্বচানের তো মাথায় ঢুকে গেছিল যে ওই মুরগির ছানাগুলো ওর চাই, তাই ও কিছুতেই মা বাবার কথা মানতে পারছিল না। আমি ওদের মরতে দেব না, ওদের আমি ঠিক রেখে রাখবো। মা বাবা যতই ওকে ওই ছানাগুলোর কাছ থেকে দূরে সরিয়ে নিতে চান, ও ততই সরতে চায় না।
কেবল করুণ চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। ছানাগুলো করুণ চোখে তত্ত্বচানকে দেখছিল আর চি চি করে ডাকছিল। কেবলমাত্র একটা মুরগির ছানা, আর কিছুতেই তো চায় না ও। দাও না আমাকে একটা কিনে, দাও না প্লিজ, ও আকুল হয়ে বলতে থাকে। কিন্তু মা বাবা শক্ত হয়ে থাকেন, তোমাকে আমরা এটা দিতে চাই না, কারণ পরে তুমি খুব কাঁদবে। তত্ত্বচান এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো আর ওর দু গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। এই অবস্থাতেই ও হাঁটতে শুরু করলো। আধো অন্ধকার পথ দিয়ে হাঁটার সময় ও ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো কোনোদিন এইভাবে কিচ্ছু চাইনি, আর কখনো চাইবও না, কেবল একটা মুরগির ছানা কিনে দাও না আমায় প্লিজ। মা বাবা শেষ পর্যন্ত ওর আবদার মেনে নিলেন। খুব জোর ঝমঝমে বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে যেমন লাগে, তত্ত্বচানের চোখ মুখও তেমনই ঝলমলে হয়ে উঠল। একটা বাক্সের মধ্যেই দুটো ছানা নিয়ে ও বাড়ি ফিরে চলল। পরদিন মা একজন কাঠের মিস্ত্রিকে ডেকে এনে ওর জন্য খড়খড়ি দেওয়া একটা বাক্স তৈরি করিয়ে দিলেন, আর তাতে একটা ইলেকট্রিক আলো লাগিয়ে দেওয়া হলো মুরগির ছানাদের উত্তাপ দেওয়ার জন্য। সারাটাই দিন ধরে তত্ত্বচান ছানাদের দিকে তাকিয়ে থাকে। সত্যি দেখতে কি যে মিষ্টি, কিন্তু হায়, 4 দিনের মাথায় একটা ছানার নড়াচড়া বন্ধ হয়ে গেল। 5 দিনের দিন অন্যটার। তত্ত্বচান ওদের কত আদর করলো, কতবার ওদের নাম ধরে ডাকলো, কিন্তু ওরা আর কিছুতেই সাড়া দিল না, চোখ মেলে তাকালোই না। বাবা মা যেমন বলেছিলেন তেমনই হলো। ও একলা একলা খানিক কাঁদলো, তারপর বাগানে একটা গর্ত খুলে ছাড়া দুটোকে মাটির তলায় শুইয়ে দিল। শেষে ছোট একটা ফুল রেখে দিল ওই সমাধিগুলোর উপর। ছোট্ট কাঠের বাক্স খালি হয়ে যাওয়ার পর ও খুব কষ্ট পেল। তারই এক কোণে একটা হলুদ পালক পড়েছিল। সেটা দেখা মাত্র তত্ত্বচানের মেলার দিনটার কথা মনে পড়ে গেল। কেমন করে ছানাগুলো চিঁচি করছিল সেসব কথা। দাঁত দিয়ে শক্ত করে ওর ঠোঁট চেপে ধরে চুপি চুপি কাঁদতে লাগলো। এত আকুল হয়ে কোনো কিচ্ছু কখনো চায়নি আগে, আর কেমন নিমেষের মধ্যে তা হারিয়ে গেল। সেই প্রথম খুব ভালোবাসার কাউকে হারাবার যন্ত্রণা অনুভব করেছিল তত্ত্বচান। সবচেয়ে খারাপ পোশাক। বাবা মায়েদের হেডমাস্টার মশাই সব সময় বলতেন, আপনারা বাচ্চাদের ওদের সবচেয়ে খারাপ পোশাকটা পরিয়েই স্কুলে পাঠাবেন। এ কথা বলার কারণ ছিল বাচ্চারা তাহলে মনের আনন্দে যা খুশি তাই করতে পারে। কাদা মাখুক বা জামা ছিঁড়ে যাক, বাড়ি গিয়ে বকুনি খাওয়ার ভয় থাকে না আর। সুন্দর জামা পরে এসে সারাক্ষণ সতর্ক হয়ে থাকতে হবে, এই না দাগ লেগে যায়, এই না ছিঁড়ে যায়, ফলে ভয়ে ভয়ে খেলবে। হেডমাস্টার মশাইয়েরও মনে হতো যে এটা মোটেই ঠিক নয়। তমইয়ের আশেপাশে অনেক ছোটদের স্কুল ছিল, যেখানে ছেলেমেয়েরা সব সময় ফিটফাট পোশাক পরে যেত। মেয়েরা সেলুর স্যুট আর ছেলেরা কলার তরা জ্যাকেট আর হাফ প্যান্ট। কিন্তু তমইতে বাচ্চারা সবাই খুব সাধারণ জামা পরে আসতো, আর ওদের যত খুশি খেলায় কেউ বাধা দিত না। তখনকার দিনে জিন্সের মতন শক্তপোক্ত প্যান্ট পাওয়া যেত না, ফলে প্রায় সব ছেলেরই প্যান্ট এখানে ওখানে তালি তাপড়ি মারা থাকতো, আর মেয়েরা বাজারের শক্ত কাপড়ের তৈরি ফ্রক বা স্কার্ট পরে স্কুলে আসতো। তত্ত্বচানের সবচেয়ে প্রিয় খেলা ছিল ওর বাগানের বেড়ার তলা দিয়ে হামা দিয়ে ওপারে চলে যাওয়া, কিংবা পাশের কোনো ফাঁকা জমিতে ঢুকে পড়া। তাই এই পোশাকের নিয়মটা ওর জন্য খুব সুবিধাই হয়েছিল। তখনকার দিনে কাঁটা তারের বেড়ার খুব চল ছিল। কখনো কখনো সেই বেড়া একেবারে মাটি ছুঁয়ে থাকতো। তেমন কোনো বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দেওয়ার জন্য ওকে প্রথমে কুকুরদের মতন মাটিতে বেশ একটা গর্ত খুঁড়ে নিতে হতো। ও যতই সতর্ক থাকুক না কেন, এই করতে গিয়ে অবধারিতভাবে ওর জামা কাঁটায় আটকে গিয়ে ছিঁড়ে যেত। একবার মসলিনের খুব পুরনো একটা জামা এমনভাবে কাঁটা তারে আটকে গিয়েছিল যে সেটা ছিঁড়ে একেবারে ফালা ফালা হয়ে গেছিল। যদিও পুরনো, তবুও ও জানতো যে জামাটা মায়ের খুব পছন্দ ছিল। তাই ও খুব করে মাথা খাটিয়ে ভাবতে লাগলো বাড়ি গিয়ে কি বলবে। কাঁটা তারে আটকে ছিঁড়ে গেছে, মাকে সে কথা বলবে কেমন করে? কিছু একটা গল্প বানিয়ে বলতে হবে যাতে মনে হয় যে ওর কিছুই করার ছিল না। ও তখন একটা গল্প বানিয়ে ফেললো। বাড়ি ফেরার পথে, জানো মা, তত্ত্বচান বাড়ি ফিরেই গল্পটা বলতে শুরু করে দিল। অনেকগুলো ছেলে মেয়ে, আমি চিনি না, ওরা আমার দিকে কতকগুলো ছুরি ছুঁড়ে মারতে লাগলো।
দেখো না, তাই তো আমার জামাটা কেমন ছিঁড়ে গেছে। গল্প বানাতে বানাতে ও ভেবেছিল মা যদি এরপর কোনো প্রশ্ন করেন তাহলে ও কি উত্তর দেবে। ভাগ্যে মা শুধু বললেন, তাই তো, কি ভয়ানক কাণ্ড। তত্ত্বচান মস্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে ওর জামাটা বাঁচানোর কোনো উপায়ই ছিল না। মা অবশ্যই ওর ছুরি ছোড়ার গল্পটা বিশ্বাস করেননি। ছুরি ছুঁড়ে মারলে শুধুমাত্র জামাটাই ছিঁড়তো না, ওর গায়েও আঘাত লাগতো। তাছাড়া তত্ত্বচানকে দেখে তো একটুও ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল না। ওর গল্প শুনেই মা বুঝে গিয়েছিলেন সবটা। তবে তত্ত্বচান তো গল্প বানিয়ে বলার মেয়ে নয়, তার মানে ওর নিশ্চয়ই জামাটা ছিঁড়ে যাওয়ায় খুব খারাপ লেগেছে। যাক, সেটুকু যে হয়েছে সেটাই ভালো কথা। মা এই ফাঁকে তত্ত্বচানকে অনেক দিন ধরে জানতে চাওয়া একটা কথা জিজ্ঞাসা করলেন। ছুরি লেগে কিভাবে তোমার জামাটা ছিঁড়ে গেছে তা আমি বুঝলাম, কিন্তু রোজ রোজ তোমার ইজারটাও কেমন করে ছিঁড়ে যায় বলো তো। মা এটা কিছুতেই বুঝতে পারতেন না, কেমন করে তত্ত্বচান প্রতিদিন ওর লেস লাগানো ইজারের পেছন দিকটা ছিঁড়ে নিয়ে বাড়ি ফেরে। কাদা মেখে ফেরা বা স্লিপ দিয়ে নিচে গড়িয়ে পড়ার সময় পেছনটা ফেঁসে যাওয়ার এক কথা, কিন্তু ওইভাবে ছিঁড়ে ফালা ফালা হয়ে যায় কেমন করে ওর ইজের। তত্ত্বচান একটু ভেবে বলল, দেখো, যখন তুমি বেড়ার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ওপারে যাবে তখন তুমি মাটিতে গর্ত খুঁড়ে ওপারে যাবে। তখন যাওয়ার সময় বেড়ায় তোমার স্কার্ট বা জামা আটকে যাবেই, আর ফেরার সময় ইজেরটাও আটকে যাবেই। বেড়ার এ মাথা থেকে ও মাথা ঢোকার সময় বলতে হবে আসতে পারি, আর বেরোবার সময় বলতে হবে আচ্ছা চলি তাহলে। আর তখনই তোমার ইজের জামা সব ছিঁড়ে যাবে, যাবেই দেখো। মা ঠিক ব্যাপারটা ধরতে পারলেন না, কিন্তু ওর কথা শুনতে বেশ মজা লাগছিল। খেলাটা বুঝি খুব ভালো? মা জিজ্ঞাসা করলেন। তুমি একবার খেলেই দেখো না। মায়ের প্রশ্নে তত্ত্বচান বেশ অবাক হয়ে উত্তর দিল, এত মজা হয় জানো মা, দেখবে তোমারও ইজের ছিঁড়ে যাবে। তত্ত্বচানের দারুণ খেলাটা ছিল এই রকম। প্রথমে কাঁটা তারে ঘেরা একটা ফাঁকা জমি খুঁজে পেতে হবে। তারপর নিচের তারটা তুলে মাটিতে একটা গর্ত খুঁড়ে বলতে হবে ভেতরে আসতে পারি কি, বলে হামাগুড়ি দিয়ে বেড়ার ওদিকে চলে যেতে হবে। তারপর পাশের আর একটা তার উঁচু করে তুলে মাটিতে আর একটা গর্ত খুঁড়ে পিছোতে পিছোতে বলতে হবে চলি তাহলে। তত্ত্বচানের ছেঁড়া ইজারের রহস্যই বা স্পষ্ট হয়ে গেল মায়ের কাছে। বারবার ওই আসতে পারি কি আর চলি তাহলে বলে ঢোকা আর বেরোনো করতে করতেই ওর জামা ইজের সব ছিঁড়ে একসা হয়। ওদিকে তত্ত্বচান তো খুশি মনে কাটা তার তুলে গর্ত খুঁড়ে ঢুকছে আর বেরোচ্ছে। ইজারের আর কি দোষ? বড়দের কাছে খেলাটা হয়তো বেজায় ক্লান্তিকর মনে হবে, অথচ ছোটদের এতে কত যে আনন্দ। চুলে ধুলো, নখের ডগায়, কানের ভিতরেও। তত্ত্বচানকে দেখতে দেখতে মায়ের বেশ একটু হিংসাই হচ্ছিল। আর হেডমাস্টার মশাইয়ের বিচারের তারিফ না করে উপায় নেই। কেমন সুন্দর ভেবে চিনতে বলেছিলেন যে ছেলে মেয়েদের সবচেয়ে বাজে পোশাকটা পরিয়ে স্কুলে পাঠাবেন। নোংরা করা যেতে পারে, ছিঁড়লেও ক্ষতি হবে না এমন পোশাক। হেডমাস্টার মশাই যে সত্যিই ছোটদের মন বুঝতে পারতেন, এই জামার ব্যাপারটা থেকেই তা বোঝা যায়। তাকাহাসি। একদিন সকালবেলায় ছেলেমেয়েরা সবাই তখন স্কুলের মাঠে খেলছিল। হেডমাস্টার মশাই বললেন, তোমাদের একজন নতুন বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিই। ওর নাম তাকাহাসি। ও ক্লাস 1-এ ট্রেনের যাত্রী হবে। তত্ত্বচান সহ সবাই তাকাহাসির দিকে তাকালো। তাকাহাসি ওর টুপি খুলে ওদের কুর্নিশ করে বলল, কেমন আছো? তত্ত্বচানের তো সবে ক্লাস 1-এ পড়ছে, ফলে দেখতে সবাই বেশ ছোটখাটো, কিন্তু ছেলে হওয়া সত্ত্বেও তাকাহাসিকে যেন আরো অনেক ছোট মনে হলো। ছোট ছোট হাত পা, কিন্তু কাঁধটা বেশ চওড়া। টুপি হাতে দাঁড়িয়েছিল ও। এই দাঁড়িয়ে থাকাটার মধ্যে কেমন একটা করুণ ভাব ফুটে উঠেছিল। চলো ওর সঙ্গে গিয়ে আলাপ করি, তত্ত্বচান সাক্ষ্যচান আর মিয়োচানকে বলল। ওরা তাকাহাসির দিকে এগিয়ে গেল। ওদের কাছে আসতে দেখে তাকাহাসি খুব সুন্দর করে হাসলো। তখন ওরাও হাসলো। মস্ত গোল গোল চোখ তাকাহাসির, দেখে মনে হচ্ছিল যেন কিছু বলতে চায়। তুমি কি রেলগাড়ির ক্লাসরুমটা দেখতে চাও? তত্ত্বচান বলল। বলে তাকাহাসি ওর টুপিটা ফের মাথার উপর চাপিয়ে নিল।
ওদের ক্লাসটা দেখবার উত্তেজনায় তত্ত্বচান রেলগাড়ির দিকে ছুটতে এগিয়ে গেল। দরজায় পৌঁছেও ডাক দিল, তাড়াতাড়ি। তাকাহাশিকে দেখে মনে হচ্ছিল ও বেশ জোরেই ছুটছে, তবুও অনেকটা পিছিয়ে পড়েছিল। আসছি বলে তাকাহাশি হাঁচড় পাঁচড় করে এগোতে লাগলো। তত্ত্বচান বুঝতে পারছিল যে যদিও তাকাহাশির ইয়াসুকি চানের মতো পোলিও হয়নি, তবু ওর চলতে একই রকম সময় লাগে। ও চুপ করে অপেক্ষা করতে লাগলো। তাকাহাশি সাধ্য মতন জোরেই চলছিল, তাই আর বাড়তি তাড়া দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ওর পা দুটো এমনিতেই খুব ছোট, তাই আবার ধনুকের মতন বাঁকানো। বড়রা জানতেন, স্কুলের শিক্ষকরাও, যে ওর শরীরটা আর কোনোদিনই বড় হবে না। তত্ত্বচান ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে তাকাহাশি ওর হাত দুটো দুলিয়ে দুলিয়ে আরো জোরে ছোটার চেষ্টা করতে লাগলো। দরজায় পৌঁছেও তত্ত্বচানকে বলল, তুমি কিন্তু দারুণ ছোট। তারপর তাকাহাশি বলল, আমার বাড়ি ওসাকায়। ওসাকা? তত্ত্বচান দারুণ উত্তেজিত হয়ে উঠল। ওর কাছে ওসাকা ছিল একটা স্বপ্নের শহরের মতন। ওর ছোট মামা, যে কিনা তখন কলেজে পড়ে, সে ওদের বাড়িতে এলেই ওর মাথায় ধরে উপরে তুলে বলতেন, তোকে আমি ওসাকা দেখাবো, পাচ্ছিস দেখতে ওসাকা। এটা ছিল ছোটদের সঙ্গে বড়দের একটা খেলা। কিন্তু তত্ত্বচান ছোট মামার কথাটা বিশ্বাস করত। ওইভাবে মাথা ধরে টেনে তোলার ফলে গাল টনটন করত, চোখে ব্যথাও করত। তবুও ভাবতো যে খুব ভালো করে তাকালে হয়তো সত্যি ওসাকা শহরকে দেখতে পাবে, কিন্তু কখনোই পেত না দেখতে। তবুও ছোট মামা এলে তত্ত্বচান আবদার করতো, ওসাকা দেখাও, ওসাকা দেখাও। সেই ওসাকায় তাকাহাশির বাড়ি, ওর সেই স্বপ্নের শহরে। আমাকে ওসাকার গল্প বলো, তত্ত্বচান বলল। ওসাকা? তাকাহাশির মুখে একটা সুন্দর হাসি মাখানো ছিল, গলার স্বরটা বড়দের মতন ঝরঝরে। কিন্তু তখনই প্রথম পিরিয়ড শুরু হওয়ার ঘন্টা বেজে উঠল। এই যা, তত্ত্বচান আফসোসের সুরে বলল। তাকাহাশি বেশ খুশি মনে শরীরটাকে দোলাতে দোলাতে সামনের সারিতে গিয়ে বসলো। ব্যাগের আড়ালে ওর গোটা শরীরটাই যেন ঢাকা পড়ে গেছিল। তত্ত্বচান তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসলো। ওর তাকাহাশিকে ছেড়ে যেতে একটুও ইচ্ছে করছিল না। সেই থেকেই তত্ত্বচান আর তাকাহাশি খুব ভালো বন্ধু হয়ে গেল। শেষ হলো তত্ত্বচানের 4th পার্ট। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে এই গল্পটিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।